এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শোনা কথায় সবাইকে সুস্বাগতম। পুরো একটা সপ্তাহ পর তোমাদের কাছে আসলাম দত্ত ফুলিয়া থেকে। ঘটনাটা শেয়ার করেন দাদা ভাইয়ের নাম হচ্ছে সায়ন বসাক। দাদা ভাইয়ের জীবনের কিছু অভিজ্ঞতা তোমাদের আজকে শেয়ার করব। সবাইকে বলবো তাড়াতাড়ি লাইক করে দাও, আর অবশ্যই ঘটনাগুলো তোমরা তোমাদের আত্মীয় পরিজন প্রিয়জনকে শেয়ার করে দাও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তাহলে চলো, রাতে দেখা হবে আমাদের বেঙ্গলি ব্লগার সোনা চ্যানেলে দারুণ একটি ঘটনা সাথে, আবারও একটা ভয়েস তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। তাহলে চলো কথা না বাড়িয়ে সোজা যাব ঘটনায়। সবাইকে বলবো, সায়ন দাদা ভাইয়ের কিন্তু কাপড়ের বিজনেস। দাদা ভাইয়ের নিজস্ব বিশাল বড় হোলসেল মার্কেটে কাপড় উনি সেল করেন। দেন ওনার বাড়িতে কাপড়ের ফ্যাক্টরি আছে, ওখান থেকে নানা প্রান্ত থেকে লোক খুব কম মূল্যে কাপড় নিয়েও যায় তাদের নিজেদের বিজনেসের জন্য। ঘটনা শুরুতে আজকে তোমাদের এই বর্ণনাগুলো দিয়ে ঘটনায় ফিরছি। সায়ন দাদা ভাই বলেন, আমার জীবনের একটা ঘটনা, যে ঘটনাটা আজ থেকে 7 বছর আগে ঘটেছিল। ঘটনাটা শুরু হয় ঠিক কিরকম ভাবে আজকে আমি বলি, শুনলে তোমরা চমকে যাবে। সায়ন দাদা ভাই বলেন, আমার বাড়িতে, আমার তখন বিয়ে হয়নি, আমার বাড়ি থেকে দেখাশোনার জন্য কথা চলছে। ঘটক ঘটক যারা থাকেন তাদেরকে আমার বিয়ের জন্য ফটো দিচ্ছে বাড়ির লোক। কিন্তু আমার সত্যি কথা বলতে ওই সময় বিয়ে করার কোনো মোটিভই ছিল না, কারণ সবে সবে আমার এই কাপড়ের বিজনেসটা রানিং হচ্ছে। তো আমার যেইটুনি কাজের সূত্রে প্রায় সময় কলকাতার দিকে বেশিরভাগ সময়টা কাটতো। বেশিরভাগ সময়টা আমি কলকাতায় বড় বড় দোকান, রাজাবাজার, বড় বাজার, এসপ্লানেড, এইসব জায়গায় আমার প্রচুর কাস্টমার ছিল যারা ছিল মারোয়ারি। তো এরকমই আমি প্রায় সময়টাই কলকাতায় দিতাম। কিছুটা সময় আমি বাড়িতে থাকতে পারতাম, কারণ একটা সংস্থা, একটা প্রতিষ্ঠান, একটা ব্যবসাকে উন্নত করতে গেলে কিছুটা সময় আমাকে বাইরে দিতে হয়, যেখানে আমার প্রোডাক্টগুলো তাদের কাছে যাবে, তাদের সাথে কথা বলতে হয়, ডিল করতে হয়, নানা রকম বিষয় নিয়ে। আমি ওই সময় বিয়ে করতে চাইছিলাম না, কারণ আমি জানি যদি এখন আমি সংসার করে বসি তাহলে আমার কলকাতার দিকে যে কাস্টমার গুলো আছে, যেইটুনিক আমাদের ব্যবসাটা একটা কম্পিটিটিভ মার্কেট, আমি একদিন না গেলে আমার জায়গায় অন্য কেউ চলে যাবে। তাহলে পারে তারা তো আর আমার জন্য বসে থাকবে না, হয়তো তারা আমার থেকে 20 টাকা 30 টাকা মূল্যে আরো কম তারা দিয়ে দেবে। তো আমার যে ওখানে বাবুরা আছেন, যাদের বড় বড় হোলসেল মার্কেট, যারা বিশাল বড় বড় দোকান, তারা তো আমার কাছ থেকে আর জিনিসটা নেবে না। তো আমি জানি এই সময় যদি আমি বিয়ে করে, যদি আমি বউর কাছে থাকি, কারণ বিয়ে করলে একটা সময় বাড়িতে তো আমাকে একটু দিতেই হবে, সব সময় তো আমাকে কলকাতায় থাকলে হবে না। তো এই 7-5 ভেবে বাড়ির লোককে আমি না করি। কিন্তু বাড়ির লোক আমার কথা কর্ণপাত না করে তারা আমার জন্য মেয়ে ঠিক করে বসে। মেয়ে ঠিক করে বসে। ওই সময় আমাদের এত কথা চলতো না। বাড়ির বাবা মা, আসলে আমার বাবা ছিল না, মানে মা বা জেঠু যারা ছিলেন তাদের উপর এত কথা বলা চলতো না। তারা যদি আমাকে নির্ধারিত করে দেন একটি মেয়েকে, যে এই মেয়েটিকে তোমাকে বিবাহ করতে হবে, তো বিবাহ আমাকে বন্ধনে বাঁধতেই হবে তার সাথে। আমি সেখানে দাঁড়িয়ে কোনো অজুহাত তাদের সাথে দেখাতে পারবো না। তা আমার জীবনেও সেম জিনিসটাই ঘটলো। আমি না চাইতেও আমার জন্য বাড়ি থেকে মেয়ে দেখা হলো, বিয়ে দিয়ে দেওয়া হলো। 2 মাসের মধ্যে আমার বিয়ে। ভালো, বিয়ে আমার মিটলো। বিয়ে মেটার পর থেকে শুরু হলো বাড়িতে অদ্ভুত ধরনের কিছু আমার সাথে অভিজ্ঞতা, যেটা তখনও আমার বাড়ির আদার্স পার্সন বুঝতে পারিনি। কারণ বউকে নিয়ে তো সংসারটা আমি করতাম। যতটা সময় বাড়িতে ও আমার মায়ের সাথে রান্না বান্না একটু হাতে হাতে কাজ করতেন, আমার মা আমাকে একটাই কথা বলতেন যে বাচ্চা মেয়ে একটা সময় ঠিকই কাজ বাজ শিখে যাবে। ওকে প্রায়শই দেখতাম দিনের বেলা, আমাদের তো গ্রাম সাইড, আমাদের না বউরা বাড়িতে এত রাত পর্যন্ত জাগেও না, আর অনেক বেলা পর্যন্ত শোয় না। ওকে দেখতাম ও রাতে আমার পাশে থাকতো না, ও
ওকে যদি আমি বলতাম যে কি হলো, ঘুমাও, সকালবেলা উঠতে হবে, মায়ের তো বয়স হয়েছে, তোমাকে আনা হয়েছে, তুমি তো সংসারটাও সামলাবে, কারণ আমার মা ছাড়া তো আমার কেউ নেই, তাই না, তুমি তো সব দেখেই এসছো। ও আমাকে কোনো কথা বলতো না, যেন আমার কথাগুলো ওর কোনো মাথাতেই যাচ্ছে না, কোনো কর্ণপাতই করতো না। দীর্ঘদিন এরকম ভাবে চলতে থাকে। বিয়ের আস্তে আস্তে একটা বছর পার হয়ে যায়। আমার যেন একদম এই শাড়ির দিকে একদম কাজ বাজ একদম ব্যবসা আমার যেন ডাউন হয়ে গেছে। একদম আমার ব্যবসা চলছে না, কিভাবে যেন ব্যবসাটা একদম বসে গেছে। আমি কি করব আমি কিছু বুঝতেই পারছি না। যাই হোক, একটা সময় গিয়ে আস্তে আস্তে আমি একজন তান্ত্রিকের কাছে যাই। আমি কাউকে বাড়িতে বলিনি যে আমি কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছি। একজন তান্ত্রিকের কাছে যাই, সে কালী মায়ের দোর ধরা, ওনার কাছে যাই। আমাদের দত্তপুলিয়াতেই থাকেন উনি, বেশ নাম ডাক আছে ওনার। ওনার কাছে যেতে উনি তখন বললেন যে দেখ বাবা, তোর বাড়িতে তুই খাল কেটে কুমির এনেছিস। একটা বাড়িতে মেয়ে আনার আগে তোর বাড়ির কিন্তু সেই মেয়েটা তোর সংসারে নারী নক্ষত্রের সাথে জড়িয়ে যাচ্ছে। তুই সেই মেয়েটাকে যখন আনলি, একবার সেই মেয়েটাকে তুই ডেকে আনলি না, দেখলি না, তার পুষ্টি বিচার করলি না, তার কোনো কিছু হ্যাঁ, ঘটনার মধ্যে বলে রাখি, অনেকে আমাকে পুষ্টি বিচারের জন্য দিয়েছো, যারা যারা দিয়েছো বলে রাখি একটু দেরি হবে, মাসখানিক লাগবে, পুষ্টি বিচার এত তাড়াতাড়ি হয় না, জানিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ঘটনাটা বলি। তো আমাদের সায়ন দাদাভাই বলেন, ম্যাডাম আমি তো অ্যাকচুয়ালি নিজে থেকে বিয়ে করিনি, মা ওই ঘটক লাগিয়ে মেয়ে পছন্দ করেছে, আমার মাই জানে, আমি অত কিছু বুঝি না, জানি না। যাই হোক, আমি ওই বাবাকে বললাম, বাবা আপনি একটা কিছু আমাকে উপায় করে দেন, কারণ আমার সংসারে আয় নেই, উন্নতি নেই। আমি বিয়ের পর থেকে দেখছি, বিয়ের 2 মাস থেকেই আমার শুরু হয়ে যায় একদম, মানে যারা কলকাতায় বড় বড় দোকানগুলো ছিল মাল নিত, তারা অন্য লোকের কাছ দিয়ে মাল নিচ্ছে, সেও দত্তপুলিয়াতেই থাকে, কম্পিটিটেড মার্কেট। যারা আমাকে সবসময় ডাকতো তারা আর খোঁজ খবর নিচ্ছে না। বাড়িতেও যেন একটা সংসারটা কিরকম ঝিমিয়ে ঝিমিয়ে, মানে শ্মশানের মতো থাকে, মনে হয় যেন সবাই মরে গেছে, সংসারে কেউ নেই। রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, বাজার হচ্ছে, অনুষ্ঠানও হচ্ছে, কিন্তু কিছুই যেন হচ্ছে না, মনে যেন আনন্দই নেই। তখন দাদাভাইকে বলে যে তুই একটা কাজ কর, তুই তুই তোর বউকে নিয়ে আয় আমার কাছে, তুই নিয়ে আয়। তা আমি তখন বললাম যে আমার বউকে কি বলে নিয়ে আসবো, আমি এসব বাইরে টুকটাক করছি, ও যদি ওর বাপের বাড়িতে বলে দেয় তাহলে তো একটা ফালতু ঝামেলা সৃষ্টি হবে, 1 বছর বিয়ে হয়েছে, কি করব। তো তখন আমাকে সেই সাধু বাবা, মানে সেই তান্ত্রিক, তখন আমাকে সেই তান্ত্রিক বাবা বললেন, তুই একটা কাজ কর, তাহলে আমি তোকে একটা লাল কাপড়ে মুড়ে একটা জিনিস দেবো, তোর বউ তোর পাশে যখন শোবে তার আগে তুই তোর বউর বালিশের মধ্যে এটা ভরে রেখে দিবি, পারবি? আমি অনেক চিন্তা ভাবনা করে বললাম, হ্যাঁ বাবা, এই কাজটা আমি পারবো করতে, কিন্তু ওকে আনতে পারবো না, আনলে পারে আমার মা আমার শ্বশুর বাড়ি থেকে একটা ফালতু ঝামেলা হবে। তখন সেই তান্ত্রিক বাবা বললেন, ঠিক আছে যা। উনি একটা লাল পুটলা কিছু একটা করে দিলেন, বললেন এইটা তুই তোর বউর বালিশে রেখে দিবি। আমি বললাম ঠিক আছে। বললো যা, সব ঠিক হয়ে যাবে। দাদাভাই বলছেন, ম্যাডাম আমি নিয়ে এসে প্রায় আমাকে বলেছিল 3 দিনের মধ্যে কাজটা করবি, নালে কিন্তু কেটে যাবে। তো আমি না কাজটা এনে করতে পারছি না, জীবনে কোনোদিন তো এইসব করিনি। তা আমার না হাত পা রীতিমতো কাঁপছে যে আমি কি করব। যাকগে, যাই হোক, ভয় ভয় আমি 3 দিন যেটুনিক হয়ে গেলে বলেছে কাজটা কেটে যাবে, ওর একটা এফেক্ট থাকে। তো আমি ঠিক 3 দিনের রাতে আমি ভরে দিই বালিশে, পাশে দিয়ে চুপ করে শুয়ে আছি, চারপাশে ঝিঝি পোকার শব্দ, গ্রাম তো। দিনের বেলাটা খুব ভালো লাগে, সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে রাত গড়ালে আর ভালো লাগে না, তখন আস্তে 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 একটা গ্রাম্য পরিবেশ, পুরো জায়গাটা একটা অন্যরকম রূপ ধারণ করে। যদিও আমরা গ্রামের মানুষ, আমাদের অসুবিধা হয় না, তবে শহরের মানুষ গিয়ে থাকতে পারবে না, একদিন খুব কষ্ট করে থাকতে হবে। তো দাদা ভাই বলছেন, ম্যাডাম আমার মিসেস দেখি
ঢুকলো, ঘরে ঢুকলো, আমি কিন্তু শুয়ে আছি চুপচাপ, আমি লক্ষ্য করছি। ওনে এসে কি করলো, আমার ঘরে একটা চেয়ার আছে, যেই চেয়ারটা ওই ড্রেসিং আয়নার সামনে ও বসে একটু সাজগোজ করে। ওই চেয়ার মানে ওদের বাড়ি দিয়েই দেয় ওই ড্রেসিং আয়না, চেয়ারটা আমার বাড়ির। তো ও দেখলাম চেয়ারটা নিয়ে গিয়ে আয়নার সামনে বসে আছে। আমি ওর সাথে বেশি কথা বলি না, 1 বছরে সেরকম ওর সাথে ফিজিক্যাল আমার কিচ্ছু হয়নি। ও ওর মতো, আমি আমার মতো। তো ওকে আমি বললাম, অনেকক্ষণ পর একটা ভয় ভয় লাগছে যে একটা নিজে এরকম কাজ করেছি, তো অনেকক্ষণ পর ওকে আমি বললাম যে আচ্ছা তুমি শোবে না, রাত হলো, শুয়ে পড়ো, প্রত্যেকদিন তো দেরি করে করে উঠছো, শুয়ে পড়ো। ও তখন আমাকে বলল যে খুব কর্কশ একটা গলায় আমাকে বলল, হ্যাঁ শোবো, শুয়ে পড়ো, আমার ঘুম আসলে শুয়ে পড়বো। ঠিক একটা অদ্ভুত ভাবে কথাটা বললো, যেটা 1 বছরে কোনোদিন ওর মুখ থেকে শুনিনি। ওরম কথা, ওর কথাই বলে না। আমি অনেকক্ষণ জেগে থাকি, তারপরেও ও শোয় না। আমার চোখে ঘুম লাগে, আমি তো এইদিকে ওইদিকে সারাদিন ছোটাছুটি করি, ঘুমিয়ে পড়ি। হঠাৎ আমার রাতে অদ্ভুত একটা আওয়াজ কানে আসলো, এরকম একটা নাকে নাকে একটা অদ্ভুত চাপা কান্না আমার কানে আসছে। আমি না আস্তে করে চোখটা খুললাম, খুলে পেছনে হাতটা এরকম করে দিয়ে দেখলাম আমার বউ কিন্তু খাটের মধ্যে নেই। আমি ভাবলাম এ কি ভাই, কি হচ্ছে এগুলো? ওই কাঁদছে এরকম করে, সেই ভূতে ধরলে যেরকম কাঁদে না, ঠিক ওরকম এরকম করে না কাঁদছে। আমি আস্তে করে উঠলাম, উঠে বসলাম। আস্তে করে উঠে বসে আমি দেখছি আমার বউ ওই আয়নার সামনেই বসে আছে, চুল ছাড়া অবস্থায়, কিন্তু চেয়ারে না, মাটিতে মেঝেতে বসে ওরকম করে আয়নার দিকে তাকিয়ে কাঁদছে। চুলগুলো ওর একদম মুখের সামনে পড়ে আছে, কালো চুল, মুখ দেখা যাচ্ছে না, কিন্তু আয়নার দিকেও মুখটা, কারণ পিছনটা আমি দেখতে পাচ্ছি, কাঁদছে। আমি বেগতিক ভালো বুঝলাম না কেন এরকম করছে। আমি না চুপ করে বসে আছি, ওকে কিছু বলবো কি, ঘর থেকে বেরিয়ে যাব, হাত পা অবশ হয়ে গেছে, কাজ করছে না যে ঘর দিয়ে বেরোবো। ও আমাকে বললো, কি রে শয়তান, ওকে আজকে আমি শেষ করে ফেলবো, তুই জানিস তুই তান্ত্রিকের কাছে গেছিস? হ্যাঁ, তুই কি ভাবলি হ্যাঁ আজকে আমি ওর শরীরে 12 বছর ধরে রয়েছি, তুই তান্ত্রিকের কাছে কি তুই ওর শরীর থেকে আমাকে তাড়িয়ে দিবি? তুই ভাবলি কি করে? আমি কোনো রকমে ওখান থেকে লাফ দিয়ে উঠে দরজাটা খুলে, ও মা, মা, মা করতে করতে মায়ের কাছে গিয়ে পড়ি। তখন দাদা ভাইয়ের মা উঠে বলছে, কি রে বাবা, কি হয়েছে, তুই এরকম করে ছুটে আসলে, কি হয়েছে? দাদা ভাই তখন হাউমাউ করে কাঁদছে, বলছে, ও মা, মা আমার জীবনটা শেষ করে দিলে মা, কি মেয়ে দেখে বিয়ে দিলে মা, ও তো বউ না তোমার, ও ও রাক্ষসী, ও সবাইকে খেয়ে নেবে মা, মা তুমি জানো না মা, ওর রূপটা তুমি ঘরে গিয়ে দেখে আসো। সাথে সাথে আমার মা, আগেকারের মহিলা তো, ভয় ডর বলে কোনো কিছু নেই, মায়েরও অনেক জানা সত্য ঘটনা আছে, কোনোদিন শেয়ার করব আমার মায়ের একদম ইয়ং কালের অনেক ঘটনা, যাই হোক। তো তখন আমার মা সাথে সাথে মুড়ো ঝাঁটাটা ঘরের খাট থেকে নিচের থেকে বের করে নিয়ে বললো, তুই দাঁড়া। মা ঝাঁটাটা হাতে নিয়ে এসে দরজার সামনে দাঁড়ায়, ঢুকিনি ঘরে, দরজার সামনে দাঁড়ায়, আমি মায়ের পেছনে পেছনে দূরে দাঁড়িয়ে আছি। এসে মা বলছে, কিরে আপদ, কে রে তুই? হ্যাঁ কে তুই, এরকম ঘরে জবে থেকে ঢুকেছিস আমার? হ্যাঁ, এই হাতে মুড়ো ঝাঁটা দেখেছিস, এই মুড়ো ঝাঁটা দিয়ে তোকে ঝেঁটিয়ে এখান থেকে বের করবো। হ্যাঁ কে তুই, আমার বৌমার শরীরে ঢুকে আছিস? তখন না মানে আমার বউ ওখানে বসে, "হ্যাঁ, মা আপনার ছেলে আমাকে রাতের বেলা মারে জানেন, আমি থাকবো না।" আমার মা বলছে, আমার ছেলে তোকে মারে? আমার ছেলে তোকে মারে? আমার ছেলে মারে কিনা জানি না, কিন্তু ঝ্যাঁটা দিয়ে তোকে এখন আমি মারবো, আয় তোকে বাইরাই বলে। তখন মা গিয়ে
আমার বউকে বলে, দাঁড়া এবার তোকে আমি ঝ্যাঁটা দিয়ে বাইরাবো, বলে গিয়ে দুটো ঝ্যাঁটার বাড়ি পিঠের মধ্যে দেয়। যখন এই দুটো ঝ্যাঁটার বাড়ি মানে পিঠের মধ্যে দেয়, সাথে সাথে না আমার সেই বউ দৌড়াতে শুরু করে, ঘরের মধ্যে দৌড়াচ্ছে। এবার তো দরজা তো বন্ধ, ঘরের মধ্যে দৌড়াচ্ছে। তখন আমার মা বলছে যে সায়ন তাড়াতাড়ি দরজাটা খুলে দে। তো দাদাভাই তো ভয় পেয়ে রয়েছে। দাদাভাই বলছে, আপনি ম্যাডাম বিশ্বাস করবেন না, আমি বলছি দরজা খুলে দেবো মা, তাহলে যদি ও মানে যতই হোক পরের মেয়ে, একটা ওর প্রতি আমার দায়িত্ব তো আছে। তখন আমার মা বলছে তুই দরজাটা খোল আগে, নালে পারে এখন আমাদের সর্বনাশ হয়ে যাবে। দাদাভাই বলছে চাবি ছোট্টবেলা দিয়ে যেখানে দেখি রেখে মানে রাখা থাকে, চাবি আমি খুঁজে পাচ্ছি না, মানে টেনশনে ভয়তে কোনো রকমে চাবিটা দিয়ে দরজাটা খুলে বলছে আমার বউ সাথে সাথে ওখান থেকে বেরিয়ে অদ্ভুত রকম একটা শব্দ করতে করতে ছুটতে চলে গেল আমাদের বাড়ির ওই, প্রথমেই বললাম গ্রাম সাইড তো, আমাদের বাড়ির একদম পূর্ব দিকে আম বাগান আছে, পূর্ব দিকে সেই আম বাগানের দিকে ছোটে। তখন আমার মা আমাকে বললো কি বাবু টর্চ নিয়ে চল। রাতের বেলা কি হচ্ছে ভাই এইসব, আমি তো বুঝতে পারছি না, বিয়ে করে তো মহাজালায় পড়লাম, আগেই বলেছিলাম বিয়ে করব না। আমার মায়ের হাতে ঝেঁটা, আর মা একটা ওই ঘাস কাটার যে কাস্তে মতো হয়, কাস্তে নিয়ে নেয়, আমরা মাঠে যাই তো ঘাস টাস কাটা হয়, ওই একটা কাস্তে। আর মায়ের সাথে আমি টর্চ নিয়ে দৌড়াচ্ছি। এবার যখন ছুটছি তখন আশেপাশে তো আরো বাড়িঘর আছে, তো লোকজন তখন বলছে যে ওই চিৎকার চেঁচামেচিতে পাশের যে আমার কাকুরা থাকে, নিজের না ওরা আমার এমনি কাকু ডাকি, সেই কাকু তখন বলছে কি এই সায়ন কি হয়েছে রে, হ্যাঁ বৌমাকে দেখলাম আমবাগানের দিকে ছুটে গেল, কি হয়েছে রাতের বেলা তোরা, কি হয়েছে অশান্তি? আমি বললাম কাকু তাড়াতাড়ি এসো। কাকু আমাদের পিছনে যায়, কাকু আবার তার দুই ছেলেকে ডেকে নেয়। আমরা যখন সবাই যাই, গিয়ে দেখছি আমার বউ আম বাগানের একটা মানে বড় গাছের মধ্যে আম গাছে উঠে ওই আম গাছে ঝুলছে, আম গাছে ঝুলছে। ওর শাড়ি যে নেবে এসছে ওর নিচের দিকে, ওর সেটা হুঁশ নেই। তখন কাকা বলছে, আহ বৌমা এরকম দৃশ্য দেখা যায় না। কাকার দুই ছেলে সাথে সাথে ঘুরে দাঁড়ায়। আমারও লজ্জা লাগছে, আমি মাথা নিচু করে আছি, ভয়তে তো কাঁপছি। আমার মা তখন বলছে যে তোরা ওইদিকে ঘোর, তোরা ওইদিকে ঘোর, ঠাকুরপো ওইদিকে ঘোরো, আমি দেখছি। তখন আমার মা গিয়ে ওকে বলছে নিচে আয়, নিচে আয়। কে তুই? কেন আমার বৌমাকে এরকম করে জ্বালাতন করছিস? কেন তুই আমার ছেলের সংসারটা করতে দিচ্ছিস না? কে তুই? হ্যাঁ তোর লজ্জা নেই? কিভাবে ঝুলছিস তুই? সে কাঁদতে কাঁদতে মানে পুরো মনে হচ্ছে আমার বউ কাঁদছে, কাঁদতে কাঁদতে নিচে নেমে আসে। নিচে যখন আসে তখন আমার মা বলছে যে কি হয়েছে, কে তুই বল। মায়ের সামনে বসে আছে, মনে হচ্ছে যেন মা ওকে বশে করে রেখেছে। আসলে সাহসিকতার পরিচয় মায়ের আমি দেখলাম। আসলে তান্ত্রিক হওয়াটা কিন্তু বড় কথা না, তান্ত্রিকের থেকে বড় কথা হচ্ছে মনের জোর। আমরা যারা এই ভূত পেট তাড়াতে যাই, আমাদের মনের জোরটা খুব বেশি লাগে। আমরা যদি মন থেকে স্ট্রং না হই, সাহস না থাকে, চোখের সামনে বসে অনেক কিছু দেখি, অনেক কিছু দেখি, বুঝতে পারি, কিন্তু সাহসের সাথে সেই জিনিসটাকে মনে হয় তোকে যেন দেখিনি। যারা করে তারা জানে, যারা এগুলো জানে না তারা অনেক কিছুই বলে। ঠিক আছে, এবার গিয়ে কি করব, তখন আমি, মা বললো এদিকে আয়, বললো ওকে ধরতো পেছন দিয়ে। আমি আমার বউকে বিগত 1 বছর পর ওরকম ভাবে হাত দুটো দিয়ে পেছন দিয়ে জড়িয়ে ধরলাম প্রথম। সায়ন দাদাভাই বলে আমার এত লজ্জা করছে, আমাকে সায়ন দাদাভাই বলেন যে ম্যাডাম আমার এত লজ্জা করছে। আমার মা জানি না ওর মাথায় হাত দিয়ে কি করলো, করার পর আমার মা বলল যে বৌমাকে নিয়ে ওকে বাড়িতে নিয়ে গেলাম। সেই দিনের পর সেই যে আমার বউর মধ্যে ঢুকে থাকা অদ্ভুত এক জানি না কার আত্মা ছিল, সে কিন্তু আর কোনোদিন আমার বউর মানে শরীরে প্রবেশ করেনি।
আজ প্রায় আমি 7 বছর ধরে ওকে নিয়ে সংসার করছি। মানে 6টা বছর কন্টিনিউ চুকিয়ে সংসার করছি, একটা বছর তোর গেছে। আমার একটা সন্তানও হয়েছে, দেড় বছর বয়স ওর, ছেলে হয়েছে। কিন্তু আজ পর্যন্ত মেয়ের বাড়িতে তার মাকে বাবাকে জিজ্ঞেস করেও জানতে পারিনি যে অ্যাকচুয়ালি ওর শরীর ওটা কি ছিল, কোথা থেকে এসেছিল। সে বলেছিল আমি 12 বছর ধরে রয়েছি, কিন্তু ওর মা বাবা আমাদের বলতে পারিনি কিছু। বলেছিল আমরা এসব বিষয় জানি না, আমার মেয়ে তো আমাদের কাছে স্বাভাবিক ছিল, হয়তো তোমাদের বাড়িতে গ্রামে গিয়ে ওর কিছু হয়েছিল। যাই হোক দর্শক বন্ধুরা, এখানে আমরা কিন্তু অনেক কিছু বুঝতে পারলাম। বিয়ে জোর করে হট করে করা যায় না। বিয়ে আমি করে বসলাম, মেয়ের খোঁজ নিলাম না, পুষ্টি বিচার করলাম না, মেয়ের ব্যাকগ্রাউন্ড জানলাম না। এখন তো মোটামুটি এগুলো শহরাঞ্চলে হয়ই না, গ্রামের দিকেও এই জিনিসগুলো এখন হয় না। আর এগুলো সব সময় প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো উভয়ের বাবা মাকে এগুলো খুব ভালোভাবে নজর রাখা দরকার। যে যাকে আমি আনছি সে আমার জামাই হচ্ছে বা সে আমার বৌমা হচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড চেক করি। হ্যাঁ, তার পরিবারকে চেক করতে হবে। দেন সবকিছু পুষ্টি বিচার করতে হবে, সবকিছু করে কাজ করা ভালো। কালকে এক বোন আমাকে এসছিল, বোন আমাকে জানায় দিদি সামনে আমার বিয়ের জন্য ছেলে দেখছে, তুমি ছেলেটাকে দেখে বলবে। আমি ছেলেটির ফটো, তোমরা যারা ওই ফেস রিডিং করি, ছেলেটার ফটো নিয়ে আমি দেখলাম। দেখার পর আমি যেটা বললাম, মানে ধারণা করতে পারবে না, মানে অবাক হয়ে যাবে শুনলে। যদি বোন আমার কথা শুনে ক্যান্সেল করে দেয় ভালো, আর যদি করে তাহলে সারা জীবন কাঁদবে সেই বোন। আমি ওকে বলেছি, ও বলেছে দিদিভাই আমি তার জন্য তোমাকে জিজ্ঞেস করেছি। যাই হোক, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে ও আমার কথা শুনবে। তো দেখাশোনাও বলে আমার মনে হয় না, অ্যাকচুয়ালি লাভ ম্যারেজ, ভালোবাসা দুজনের মধ্যে আছে, সেটা হাইড করে যাচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি দেখো আমার কর্তব্যটা করি। আমি একটাই কথা সবসময় বলি, যারা সত্যিটা শুনতে পারবে তারাই ফটো শেয়ার করবে, তারাই আমার কাছে আসবে জানার জন্য। অনেকেই জানতে আসে কিন্তু সত্যিটা জানার পর তারা খুব হার্ট হয়। তারা মানে বুঝতে পারি তাদের কথা, তাদের বিহেভিয়ারে যে তারা হয়তো আমার কথাটা পছন্দ করছে না, কিন্তু তারা জানে না যে আমার কথাটা আজ না ফললেও কাল সত্যি হবেই। চলো আমরা এবার ঝটপট ঝটপট করে কমেন্ট গুলো পড়ি। ঘাম ছুটছে দেখেছো, দেখো ঘাম পড়ছে, দেখো গা দিয়ে, বিশাল গরম ভাই। দেখি তোমরা শোনা কথায় 1 সপ্তাহ আগে কে কমেন্ট করেছিল, 2 সপ্তাহ দেখাচ্ছে, বাগনানের ঘটনা দিয়েছিলাম শেষ, আজকে দত্তফুলিয়ার ঘটনা। আর আমার ঘটনা তোমরা নিজেরাই রিলেট করতে পারো, আমি পূর্ব দেখাই আমার ঘটনা। আমাকে প্রচুর ঘটনা শেয়ার করে, জানো এখনো কত ভাই আছে মেদিনীপুর মোহনার দিকে থাকে, যেরকম আমাদের শুভঙ্কর ঘোড়ই ভাই, আমি ওর নাম নিয়েই বলছি। ও আমাকে একটা ঘটনা বলেছিল, আমি যদিও ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরেও একটি ঘটনা আমাকে দিয়েছিল, আমি এখনো পর্যন্ত সেটা শোনার সময় হয়নি। মানে বুঝতে পারছো, ভাই কিন্তু আমাদের কমেন্টও করে, ভাইয়ের নামটা নিলাম, ভাই তুমি দেখলে কমেন্ট করো হ্যাঁ ভাই। আর আমি সত্যি তোমার কাছে সরি চাইছি, দেরি হচ্ছে কিন্তু অবশ্যই আমি শেয়ার করব। আচ্ছা, প্রথম কমেন্ট করেছে পার্থ দাস। আচ্ছা, সবার সেরা, অনেক 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 কমেন্ট করেছো পার্থ ভাই। তারপরে হচ্ছে সাইবনী দাস, সন্ধ্যা মণ্ডল, তারপর বং হিন্দু হেসেল, পার্থ দাস। তারপর কমেন্ট করেছো প্রণব মুখার্জি, প্রণব বাবু লিখেছেন দিদি ভাই বাগনানে কোথায় ফ্যাক্টরি আছে? রোজ বাগনানে যাই টানা 10 ইয়ার্স। কেন বাগনানে আপনি যান, আপনি জানেন না? বাগনানের রাস্তার ওপরে দেখবেন দু সাইড দিয়ে অনেক ফ্যাক্টরি আছে, একটু দেখবেন পেয়ে যাবেন। আমিও তো দীঘা থেকে বহুবার আজ থেকে দেখেছি, আছে। আচ্ছা, ডালি দেবনাথ, সন্ধ্যা মণ্ডল, প্রদীপ দাস, রূপা দে। আচ্ছা, তারপর কমেন্ট করেছো মণিদীপা ব্যানার্জি, সন্ধ্যা মণ্ডল দিদি ভাই।
তারপরে আমাদের কুইন মাম্পি কমেন্ট করেছো বোন, তারপর ভারতী দত্ত, তারপর কমেন্ট করেছো বাসুদেব দত্ত, তারপর পিয়ালি ভারদ্বাজ, জবা দেবী, সন্ধ্যা মণ্ডল, অ্যাঞ্জেলিনা সোরেন, পার্থ দাস, সন্ধ্যা মণ্ডল, সীমা সর্দার, পার্থ দাস, তারপর রেশমি ব্যানার্জি, মণিদীপা না, তারপর কমেন্ট করেছো এনবি ব্লগ, আচ্ছা এনবি ব্লগ, তারপরে সোমা দাস পরিবার থেকে আবারও সন্ধ্যা মণ্ডল, তারপরে প্রদীপ দে দাদাভাই কমেন্ট করেছো, তারপরে সৌমেন ঘোষ কমেন্ট করেছো। যাক, বাগনানে তাহলে আমার অনেক কিন্তু বন্ধুরা থাকো বাগনান থেকে, তোমরা বলেছো যে আমিও বাগনানেই থাকি। আচ্ছা, তারপর কমেন্ট করেছো প্রদীপ দাস, আবারও প্যান্থার গেমিং ওয়াইটি, তারপরে আমাদের পিয়ালি ভারদ্বাজ, পার্থ দাস, সুপর্ণা দাস কমেন্ট করেছো, তারপরে কমেন্ট করেছো মণিদীপা ব্যানার্জি, আবারও শ্রাবণী হাজরা, টুকু সাবারওয়াল, পিন্টু ঘোষ, ডিলাইটফুল রিয়েলি কার অনেকদিন পর, তারপরে নীলিমা সিংহ, সুজাতা দাস দিদিভাই, মিঠু রয় দিদিভাই কমেন্ট করেছো, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, সন্ধ্যা মণ্ডল পরপর দুটো কমেন্ট করেছো, তারপরে গায়ত্রী মুখোপাধ্যায় দিদিভাই, কিষাণু মান্না, সুচরিতা ওয়াস, তারপরে কমেন্ট করেছো মিম আদিত্য চক্রবর্তী, তারপর কমেন্ট করেছো সাধন জানা, পার্থ দাস ভাই, বনশ্রী দিদিভাই অনেকদিন পর, তারপর রোমা বক্সি, তারপর কমেন্ট করেছো রুমা দি, আচ্ছা, তারপর পার্থ দাস পরপর দুটো কমেন্ট করেছো। আর যে ভাইয়ের কথা বললাম শুভঙ্কর ঘোড়ই, সেই ভাইও কমেন্ট করেছো, বলেছো দিদিভাই আমার পুরনো ঘর বাগনানে কোথায়, কোন জায়গা বলবে, যদি হয় কুলগাছিয়া বলে জায়গা আছে, সেই জায়গাতে তো হতে পারে কখন পুরনো কারখানা আছে, কিন্তু ওটা কুলগাছিয়া বাগনান এরিয়াতে পড়ে, হতে পারে। তাই দেখো, যারা ঘটনা বলে তারা অতটা ডিটেলস তো বলে না, এবার হতে পারে ভাই বলেছে বাগনান কুলগাছিয়া, হতে পারে, কেন আমি তো অত রাস্তা চিনি না, আসতে যেতে রোডের উপর অনেকই দেখি ফ্যাক্টরি আছে। তো যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা কেমন লাগলো? আমাদের সায়ন দাদাভাই দত্তপুলিয়া থেকে পাঠিয়েছিলেন ওনার বিবাহিত জীবনের একটি অদ্ভুত আর সত্য ভয়ঙ্কর ঘটনা। ভাবো তো, যদি ধরো সামনে বিয়ের মৌসুম আসছে, ছেলে মেয়ে দুজনকেই বলছি, যদি এরকম হয় কি হবে? না বাবা, দেখে শুনে বিয়ে করো, ঠিক আছে? তো এখনের মতো আসছি, দেখা হবে রাতে ঠিক 10:30টায় বেঙ্গলি ব্লগার সোনায়। টাটা।